হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। কালকে অর্থাৎ 24শে জুন সচিব কমিটির বৈঠকের পর থেকে অনেক কিছু কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে, অনেক জট খুলে গিয়েছে। সে বিষয় সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওটি। সচিব কমিটির বৈঠকের পর পে স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, কত ধাপে বাস্তবায়ন হবে, সম্ভাব্য বেতন কাঠামো কেমন দাঁড়াবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি না টেনে দেখলে আপনি তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। কি কি বিষয় জানতে পারবেন সেটি থাকছে আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনারা জানবেন 24 জুনের সচিব কমিটির সভার পর নবম পে স্কেল যেভাবে বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তারপরে আমরা জানব সচিব কমিটির সভায় বেতন ভাতা কাটছাট যেভাবে চূড়ান্ত করা হলো। শেষ অংশে থাকবে 1 থেকে 20তম গ্রেড ভিত্তিক সম্ভাব্য চূড়ান্ত বেতন তালিকা কেমন দাঁড়াবে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি সম্পূর্ণ জানতে হলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আপনাদের সাথে একটি কথা রয়েছে, সেটি হলো সরকারি চাকরিজীবীদের যে 100% পে স্কেল বাস্তবায়ন ছাড়া আর অন্য কোনো উপায় হাতে নেই, এটা কিন্তু সরকারকে বোঝাতে হবে। আমি দেখি যে আমার ভিডিও প্রায় 20 থেকে 35 হাজার মানুষজন দেখেন, সেটা ইউটিউব এবং ফেসবুকে। কিন্তু আপনাদের এই 25 থেকে 30 হাজার মানুষের ভিতরে 100 থেকে 200 জনও এমন মানুষ পাওয়া যায় না যারা 100% বাস্তবায়ন চায় এই কমেন্টই করেন। আমি বুঝি না যে আমরা এই 22 লক্ষ সরকারি পরিবারের সদস্য রয়েছি, আমাদের ভিতর থেকে যদি আমরা সকলে মিলে একসাথে কথা না বলি যে আমাদের 100% বাস্তবায়ন চাই, তাহলে কিভাবে সরকার সেটি মেনে নিবে? আপনার বাচ্চা যত সময় পর্যন্ত খাওয়ার জন্য কান্নাকাটি না করবে, তার মুখে কি কেউ খাবার এনে তুলে দিবে? এটা কোনোভাবে সম্ভব না। এই জন্য আমাদের সকলকে এক এক একভাবে দাবি জানাতে হবে, পে স্কেল 100% বাস্তবায়ন চাই। এটাই আমাদের সর্বশেষ কথা। এখন আমরা চলে যাবো ভিডিওর মেন অংশে এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিব। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নেব সচিব কমিটির সভার পর নবম পে স্কেল যেভাবে বাস্তবায়নের চূড়ান্ত পথে রয়েছে। বেসিক যেভাবে বৃদ্ধি করার যে তিনটা গুরুত্বপূর্ণ হচ্ছে তারা মাধ্যম হাতে নিয়েছে, অর্থাৎ তিনটা গুরুত্বপূর্ণ উপায় তাদের হাতে রয়েছে, অর্থাৎ সচিব কমিটির হাতে। সেই তিনটা গুরুত্বপূর্ণ কি কি এবং কোনটি বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি লাভবান হবে, সেটা আমি কমেন্ট বক্সে জানতে চাই। তাহলে প্রথম কি বিকল্প রয়েছে বলা হয়েছে, প্রথম যে প্রস্তাবনা রয়েছে সেখানে বলা হয়েছে প্রথম অর্থ বছরে মূল বেতনের 50% বৃদ্ধি। এটা কিন্তু আমরা সেই 6 মাস 8 মাস আগে থেকে জেনে আসছি যে প্রথম অর্থ বছরে 50%, দ্বিতীয় অর্থ বছরে 50%, তারপরের অর্থ বছরে আপনার ভাতা, এই 3 অর্থ বছরে মিলিয়ে আপনার পে স্কেল বাস্তবায়ন। এটা গেল প্রথম বিকল্প। এবার আমরা আসবো দ্বিতীয় প্রস্তাবনা। দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয়েছে 1 থেকে 9 গ্রেডের সরকারি চাকরিজীবী, যেহেতু তারা একটু উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন বাড়বে 40% পরিমাণ। আপনি বুঝতে পেরেছেন, 1 থেকে 9 গ্রেডের জন্য 40% পরিমাণ, 10 থেকে 20তম গ্রেডের জন্য 60% বেসিকের বৃদ্ধির, অর্থাৎ যতটুকু বর্ধিত বেতন হবে তার 60%, অন্যদিকে 1 থেকে 9 গ্রেডে 40%। এভাবে কিন্তু আরেকটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটি হচ্ছে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেননা এখানে নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া যাচ্ছে, অন্যদিকে আপনার পে স্কেল বাস্তবায়নও সহজ হচ্ছে। কিন্তু আমাদের সরকারি চাকরিজীবীদের কিন্তু 60% বা 40% বেতন বাস্তবায়ন করলে, বর্ধিত বেতন বাস্তবায়ন করলে এই চরম মূল্যস্ফীতির বাজারে, যেখানে বাজারে গিয়ে আপনি একটা জিনিস হাত দিতে পারছেন না এমন আগুন হয়ে গিয়েছে, বিদ্যুৎ জ্বালানি তেলের দাম বাড়ে গিয়েছে, সর্বোপরি পুরো দেশে চরম মূল্যস্ফীতি রয়েছে, এই অবস্থায় আপনার 40 বা 60% বেতন দিয়ে আপনার বেতন 4 থেকে 5 হাজার টাকা বাড়িয়ে কোনোভাবে কিন্তু আপনাকে এই চরম মূল্যস্ফীতির বাজার থেকে সরিয়ে আনা যাবে না। এজন্য কি করতে হবে, সকলে একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে 100% পে স্কেল বাস্তবায়নের দাবি জানাতে হবে। তাছাড়া কিন্তু কোনো উপায় সরকারি চাকরিজীবীদের হাতে আর নাই। আশা করবো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা বলতে পারেন যে ভাই আপনি বারবার 100% বাস্তবায়নের কথা কেন বলেন? আমি বারবার কেন, আমি লক্ষবার বলতে রাজি। তবুও আমি চাই আমার সাথে আমার সরকারি চাকরিজীবীরা যেন একটু বৈষম্য থেকে দূরে আসতে পারে। তারা যে কত দুঃখ কষ্টে রয়েছে একজন সরকারি চাকরিজীবী জানে, যে একজন সৎ সরকারি চাকরিজীবী কিভাবে তার পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকে। এজন্য বলবো আপনারা চুপ থাকবেন না। পে স্কেল 100% বাস্তবায়ন চাই, এটা কিন্তু আমাদের সকলের একযোগে একসাথে বলতে হবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আপনি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে, দেখানো হয়েছে আমার ফেসবুক পেজটি। এই ফেসবুক পেজে যারা ভিডিও দেখে থাকেন বা কোনো গ্রুপ থেকে আমার এই পেজের ভিডিও যারা দেখে থাকেন, তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখলে পেজকে সংক্রান্ত যখনই কোনো আমি ভিডিও আপলোড দিব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। এবার আমরা চলে আসবো তৃতীয় যে সম্ভাবনা রয়েছে বা প্রস্তাবনা রয়েছে, সেটি সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নিম্ন গ্রেডের জন্য আলাদা বিকল্প। সেখানে বলা হয়েছে নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেসিক 100% বৃদ্ধি করার চিন্তাভাবনাও রয়েছে সরকারের হাতে, অর্থাৎ
তিনটি প্রস্তাবনা আমরা পেয়েছি। এই তিনটির ভিতরে নিম্নতম গ্রেডে 100%, 1 থেকে নবম গ্রেডে 40% এবং 10 থেকে 20 গ্রেডে 60%, এবং আরেকটা যে প্রস্তাবনা সেটি 50-50। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই তিনটা সম্ভব প্রস্তাবনার ভিতরে কোনটি করলে সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি লাভবান হবে, কমেন্ট বক্সে আপনি জানতে চাই আপনাদের কাছে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। আমরা চলে এসেছি। এখন আমরা জানবো সচিব কমিটির আলোচনায় নবম পে স্কেলের সম্ভাব্য বেতন ভাটায় যে কাটছাট বা পুনর্মূল্যায়ন করা হতে পারে। আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে জাতীয় বেতন কমিশন কর্তৃক, অর্থাৎ 2025 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় বেতন কমিশন গঠন করেছিল, তাদের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি কিন্তু হুবহু বাস্তবায়নের সম্ভাবনা খুবই কমে গিয়েছে। সরকারের আর্থিক অসঙ্গতির কারণে সরকার এখান থেকে কিছু কাটছাট করবে। তাহলে কাটছাট করলে কেমন হতে পারে? আমরা যতটুকু জানতে পেরেছি, নিম্নতম গ্রেডে 100% নিচে কোনোভাবে এটি বাস্তবায়ন, মানে কোনো 100% নিচে সেটি নামবে না, 100%-এর উপরে বাড়বে, এবং সরাসরি নবম যা আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এজন্যে আমাদের কোন কোন জায়গায় কাটছাট করে সরকার টাকা কমিয়ে এনে এই নবম পে স্কেলটি বাস্তবায়ন করবে তার একটি রূপরেখা পাওয়া গিয়েছে কালকে, অর্থাৎ 24শে জুনের সচিব কমিটির সভায়। এখন আমরা জেনে নিব যে কোন কোন জায়গা থেকে টাকা কেটে রাখা হতে পারে, যেখানে সরকারি চাকরিজীবীরা একটু তুলনামূলক কম সুযোগ সুবিধা পেতে পারেন। আমরা জেনে নিই, চলুন। এই সব থেকে বেশি কাটছাট হতে পারে বাড়ি ভাড়া। ঠিক শুনেছেন, ভাতায় সব থেকে বড় কাটছাট হতে পারে। কি বলা হয়েছে বর্তমানে মূল বেতনের 45% থেকে 70% পর্যন্ত দেওয়া হয়। আপনার যে বেসিক থাকে তার 45 থেকে 70% পর্যন্ত আপনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন জায়গা ভেদে, অর্থাৎ অবস্থান ভেদে। এবার বলা হয়েছে নতুন পে স্কেল বেসিক বেতন বাড়লে একই হারে ভাতা দিলে সরকারি ব্যয় অনেক বেড়ে যাবে। অর্থাৎ আপনার বেতন ধরুন বেড়ে গিয়েছে দ্বিগুণ, তার উপরে এই বাড়ি ভাড়া 70-60% বাড়ালে বা 50% বাড়ালে সেটি কিন্তু সরকারের উপরে একটা বড় আর্থিক চাপ আসবে। সরকার এখানে একটা খেলার চেষ্টা করছে, সেটি হলো তাই বাড়ি ভাড়ার শতাংশ কমিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তার মানে বুঝতে পেরেছেন, এখানে কিন্তু আপনার বাড়ি ভাড়া যে শতাংশ হারে আমরা পেয়ে থাকছিলাম অষ্টম পে স্কেল পর্যন্ত, সেখান থেকে কিন্তু কমে আসার সম্ভাবনা দেখা গিয়েছে। এটা 30 থেকে 45% বা 50%-এর ভিতরে ঘোরাফেরা করতে পারে। এজন্য আমাদেরকে কিন্তু বেসিকটা বাড়িয়ে নিতে হবে। বেসিকটা আমার বেড়ে যাক, আমার বাড়ি ভাড়া শতাংশ কমে আসুক, তাহলে তো সমস্যা নেই। অর্থাৎ আপনার বেসিক যদি আমি ধরে নিই 30,000 টাকা হচ্ছে, তখন তো আপনার ঘুরে ফিরে আপনার শতাংশ যদি 40% দেয় বাড়ি ভাড়া, সেটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন। কিন্তু আপনার বেতন কমিয়ে আনা হবে 20,000-এ বা 15,000-এ, তখন আবার 30% বা 35% বাড়ি ভাড়া, সেটাকে আপনি কোনোভাবে মেনে নেবেন? এজন্য বলবো সকলে বেসিক 100% বাস্তবায়ন এবং আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি হুবহু বাস্তবায়নের দিকেই কিন্তু সরকারি চাকরিজীবীদের দাবি রাখতে হবে। আর বলা হয়েছে চিকিৎসা ভাতা এখানে কমার সম্ভাবনা কোনোভাবেই নেই। আপনাদের এইটুকু নিয়ে চিন্তা করতে হবে না যে চিকিৎসা ভাতা কমবে। চিকিৎসা ভাতা কোনোভাবে কমবে না, বাড়া ছাড়া। বলা হয়েছে বর্তমানে মাসিক 1500 টাকা হারে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। নতুন কাঠামোর হার পুনর্নির্ধারণ বা নির্দিষ্ট সীমা নির্ধারণে আলোচনা চলছে। অর্থাৎ এখানে টাকা কতটুকু বাড়ানো হবে এ নিয়ে কালকে আলোচনা হয়েছে। শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও সেম, অর্থাৎ এখানে আপনি প্রত্যেক সন্তান প্রতি 500 টাকা পেয়ে থাকেন 2 সন্তান পর্যন্ত, সেটা কিন্তু অবশ্যই বাড়বে। এটা আমরা যতটুকু শুনেছি প্রায় 2000 টাকার কাছাকাছি এই শিক্ষা সহায়ক ভাতা যেতে পারে। আবার চলে আসবো যে যাতায়াত ভাতা। এই যাতায়াত ভাতাটা পুনর্নির্ধারণ অবশ্যই হবে, কারণ আমরা জানি যে এখন রাজধানী সহ বিভিন্ন জায়গায় এখন যাতায়াত ভাতা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। যেখানে যাতায়াত ভাতার নামে মাত্র একটা যাতায়াত ভাতা দেওয়া হতো, সেটা না দিয়ে যাতায়াত ভাতা এখানে বর্ধিত করার কথা বলা হয়েছে। নির্দিষ্ট গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা পেয়ে থাকেন। ভাতার হার পুনর্মূল্যায়নের আলোচনা হয়েছে, অর্থাৎ সচিব কমিটি যে সভা হয়েছে সেখানে কিন্তু এই ভাতা পুনর্মূল্যায়নের কথা উঠে গেছে। এবার চলে আসি কাটছাটের আরেকটি বিষয়, সেটি হচ্ছে গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সুবিধা। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রদত্ত সুবিধা রয়েছে। এটি ব্যয় কমানোর লক্ষ্যে পুনর্বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ যারা গাড়ি পেয়ে থাকেন, সাথে চালক পেয়ে থাকেন এবং জ্বালানি তেলের জন্য খরচ পেয়ে থাকেন, সেখানে কিন্তু একটি যৌক্তিক পর্যায়ে এই খরচ কমিয়ে আনার একটি চিন্তাভাবনা সরকার করছে, যাতে সরকারের কোষাগারে অতিরিক্ত অর্থের চাপ না পড়ে এবং নিম্ন গ্রেডের এবং মধ্যম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা ভালোভাবে দেওয়া যায়। অপ্রাসঙ্গিক ও ছোটখাটো ভাতা বর্তমানে কার্যকারিতা হারানো বা খুব কম গুরুত্বের কিছু ভাতা রয়েছে। এই ভাতার মধ্যে কিছু সম্পূর্ণ বিলোপ বা বাতিল করার প্রস্তাব নিয়ে কালকে আলোচনা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, সরকার কিন্তু বেসিক একটা ভালো পরিমাণে বাড়িয়ে ভাতা থেকে কিন্তু কিছু কাটছাট বা ভাতা খুব বেশি না বাড়ানোর চিন্তা ভাবনা করছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে সরকার কিন্তু এভাবেই পে স্কেল দাঁড় করানোর চেষ্টা করছে। এজন্য কিন্তু আমাদেরকে থেমে থাকলে হবে না, আমাদের কথা চালিয়ে যেতে হবে। নবম পে স্কেলের বেসিক একটু ভালো পরিমাণে বাড়িয়ে নিতে হবে। এবার আমরা চলে আসবো সব থেকে
গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা সকলে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। ভাই, সচিব কমিটির বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে এবং হচ্ছে 1 থেকে 20তম গ্রেডের সম্ভাব্য যে চূড়ান্ত বেতন তালিকা কেমন হতে পারে। আপনাদেরকে এর আগে আমি জানিয়ে দিতে চাই স্পষ্টভাবে যে কালকে কিন্তু কোনোভাবেই হচ্ছে সচিব কমিটিতে এটা আলোচনা হয়নি যে আপনার সর্বনিম্ন গ্রেডে কত বেতন হবে এবং সর্বোচ্চ গ্রেডে কত বেতন হবে। এটা চূড়ান্তভাবে এখনো ফিক্স করা হয়নি। ফিক্স করা হলেও সেটি কিন্তু কোনোভাবে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা কোনো নিউজ পোর্টালে কিন্তু আসেনি। কেন আসেনি? সরকার চাচ্ছে যে নবম পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নের আগে এ সম্পর্কিত কোনো তথ্য যেন সরকারি চাকরিজীবীরা জানতে না পারে। দেখা যাবে যে কোনো তথ্য জেনে গেলে সরকারি চাকরিজীবীদের আশা আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে এবং তারা অনেক অনেক যেহেতু এখন আইনি পদক্ষেপ বাকি রয়েছে, এজন্য এই বিষয় সম্পর্কিত কিন্তু কোনো তথ্য সরকারি এই বৈঠক থেকে অর্থাৎ সচিব কমিটির বৈঠক থেকে জানা যায়নি। এখন আমরা এক নজরে জেনে নিব যে 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা যদি আমরা ধরি, সর্বনিম্ন পর্যায়ে ধরে যদি আমরা হিসাব করি, তাহলে তার বেতন সম্ভাব্য বেতন কেমন দাঁড়াতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে একটি ছবি ভেসে উঠেছে। এখানে আমরা প্রথম যে সারি রয়েছে বা কলাম রয়েছে, প্রথম কলামে দেখতে পাচ্ছেন অষ্টম পে স্কেলের প্রারম্ভিক বেতন, সেটা 78,000 টাকা থেকে 8,250 টাকা পর্যন্ত রয়েছে, যেটা আমরা জেনে রয়েছি। এইবার আমরা চলে আসবো প্রস্তাবিত বেতন কাঠামো, অর্থাৎ এখানে কিন্তু আমি সকল গ্রেডে 100% বাস্তবায়ন ধরেছি। এর নিচে কিন্তু নামার খুবই কম চান্স রয়েছে। অর্থাৎ এই 11 বছর পরে এই আপনার যে বেতন এখন রয়েছে অষ্টম পে স্কেলে, সেটাকে 100% বাস্তবায়ন যদি না করতে পারে সরকার, এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি সর্বনিম্ন ধরেছি, সর্বনিম্ন ধরেই হিসাব করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে সর্বনিম্ন সরকার এই পর্যন্ত বেতন বাড়লেও আপনার বেতন কত দাঁড়াবে। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় কলামে এখানে আমি ধরেছি প্রস্তাবিত বেতন কাঠামো, এবং এখানে প্রত্যেক গ্রেড থেকে 2 করে গুণ করে দিলে আপনি পেয়ে যাবেন। দেখেন 8,250 টাকাকে আপনি গুণ করে দিলে 16,500 টাকা পেয়ে যাচ্ছেন। এভাবে কিন্তু সকল গ্রেডে আমি 2 দিয়ে গুণ করে একটি প্রস্তাবিত বেতন কাঠামো দাঁড় করিয়েছি, যেটা সর্বনিম্ন পর্যায়ে আমি মনে করি। এর থেকে নিচে আর আসবে না, এর থেকে বাড়বে অবশ্যই। নিম্নতম গ্রেডে তো অবশ্যই বাড়বে। তাহলে আমরা এই সব থেকে কম হিসাব করে আমরা কতটুকু পাচ্ছি এটা আমরা জেনে নিলে আশা করি আমরা একটা ভালো ধারণা পেয়ে যাব। এবার আমি 1 গ্রেড থেকে 20তম গ্রেডে সম্ভাব্য বেতন তালিকা এবং সেটা 1 থেকে নবম গ্রেডে 40% এবং 1 থেকে নবম গ্রেডে 40% এবং 10 থেকে 20তম গ্রেডে 60% বাস্তবায়ন হলে কেমন দাঁড়াবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এক নজরে। বলা হয়েছে প্রথম গ্রেডে 1,09,200 টাকা, দ্বিতীয় গ্রেডে 92,400 টাকা, তৃতীয় গ্রেডে 79,100 টাকা, চতুর্থ গ্রেডে 70,000 টাকা, পঞ্চম গ্রেডে 60,200 টাকা, ষষ্ঠ গ্রেডে 49,700 টাকা, সপ্তম গ্রেডে 40,600 টাকা, অষ্টম গ্রেডে 32,200 টাকা, নবম গ্রেডে 30,800 টাকা। তার মানে এই পর্যন্ত আপনি বুঝে গেলেন যে হচ্ছে আপনার 40% বেতন বাস্তবায়ন হলে আপনার বেতন কাঠামো কেমন দাঁড়াবে। এরপর থেকে অর্থাৎ 10 থেকে 20তম কিন্তু 60% বেতন বাস্তবায়ন। তাহলে একটু আমরা জেনে নিই। 10তম গ্রেডে 60% বেতন বাস্তবায়ন হলে দাঁড়াচ্ছে 25,600 টাকা, 11তম গ্রেডে 20,000 টাকা, 12তম গ্রেডে 18,080 টাকা, 13তম গ্রেডে 17,600 টাকা, 14তম গ্রেডে 16,320 টাকা, 15তম গ্রেডে 15,520 টাকা, 16তম গ্রেডে 14,880 টাকা, 17তম গ্রেডে 14,400 টাকা, 18তম গ্রেডে 14,080 টাকা, 19তম গ্রেডে 13,600 টাকা এবং 20তম গ্রেডে 13,200 টাকা। আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন যে সর্বনিম্ন পর্যায়ে সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করে, তার 60% এবং 40% বেতন বাস্তবায়ন করলে আপনার বেতন কেমন দাঁড়াবে। পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির সামনে আরও মিটিং রয়েছে, যেহেতু তাদের কার্যক্রম এখনো শেষ হয়নি। আপনি সেটি জানতে চাইলে, সত্য এবং অথেন্টিক নিউজ পে স্কেল সংক্রান্ত জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।